যেই গণভোটে হ্যাঁ ভোট দিতে মানুষকে অনুরোধ করে আসছে, তার প্রত্যেকটা জায়গা থেকে বিএনপি সরে যাচ্ছে এবং এক ধরনের প্রতারণার আশ্রয় নিচ্ছে। বিএনপির পক্ষে থেকে আবার যুক্তি দেওয়া হচ্ছে যে তারা কোনোভাবেই এটা থেকে আসলে সরে আসছে না, প্রক্রিয়া থেকে সেটা আলাদা করা হচ্ছে মাত্র। আমি আপনাদের দুজনকেই প্রশ্নটা করতে চাই, কিন্তু ডক্টর চক্রবর্তী এবার একটু আগে বলবেন, আমরা ডক্টর জাবিনকে তারপরে একটু শুনতে চাই যে ডক্টর চক্রবর্তী আপনি ওইরকম মনে করেন কিনা যে জুলাই স্পিরিটের সাথে সরকার ক্ষমতায় বসে দুই তৃতীয়াংশ যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠতা তাদের আছে, সেইটার জোরে তারা প্রতারণা করছে আসলে? দেখুন, আমরা আসলে জুলাই সনদ বিষয়ে অনেক আগে থেকেই বলে এসেছি যে এখানে আসলে একটা নির্বাচিত সরকার, সেই আসলে শেষ পর্যন্ত জনগণের ম্যান্ডেট হাতে নিয়ে যারা ক্ষমতায় যাবে, যে বিষয়গুলিতে ঐক্যমত হয়েছে সে বিষয়ে সংবিধান সংস্কারের দায়িত্বটা তাদের উপরেই আসলে দেয়া প্রয়োজন। এবং গণভোটের বিষয়টাও কিন্তু আমরা বলেছিলাম যে আসলে গণভোটটাও খুব প্রয়োজনীয় ছিল বলে আমরা মনে করিনি। এখন এই জুলাই সনদ নিয়ে কিন্তু আমরা দেখেছি যে শুরু থেকেই এক ধরনের জাতিকে বিভক্ত করে ফেলা, সংসদকে অকার্যকর করে ফেলা, সেই ধরনের একটা প্রক্রিয়া কিন্তু শুরু থেকেই আমরা দেখেছি। সংসদে যেদিন শপথ নেওয়া হলো, সেই দিনই যে সংবিধানের ভিত্তিতে তারা শপথ নিলেন, সেই সংবিধানেরই আবার একটা সংস্কার পরিষদ, সেটাও কিন্তু একটা শপথ নেওয়ার ঘটনা, সেটাও কিন্তু আমরা দেখেছি। এখন বিএনপি তো সংবিধান সংস্কার পরিষদের তারা সদস্য হিসেবে শপথ নেননি, তারা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। ফলে সংসদে সংবিধান সংস্কার বিষয়ে আলোচনার ভিত্তিতে তারা জুলাই সনদের যে বিষয়গুলিতে ঐক্যমত্য হয়েছে, যে বিষয়গুলিতে নোট অফ ডিসেন্ট আছে, সেগুলো আলোচনার ভিত্তিতেই তারা যে ডিক্লেয়ার তাদের পজিশন, সেভাবেই তারা হচ্ছে বিষয়গুলিকে সলভ করবেন, এরকমই তাদের পজিশন। কিন্তু এখানে আমরা মনে করি যে জুলাই সনদের মধ্যে মানে এই বিতর্কটা তুলে যারা বারবার সংবিধান সংস্কার পরিষদকে কার্যকর করার কথা বলছেন, আসলে মূল চাওয়াটা কি? মূল চাওয়াটা কি সংস্কার, নাকি মূল চাওয়াটা হচ্ছে সংবিধানটাকে বাতিল করা? এখানে আমরা দেখি যে সংবিধান জুলাই সনদের মধ্যেও যখন হচ্ছে গিয়ে সনদটা ছিল, সেখানে কিন্তু বলা ছিল যে নোট অফ ডিসেন্ট সহ কার্যকর করা, কিন্তু আবার যখন এখানে অধ্যাদেশটা আসলো সেখানে কিন্তু জুলাই সনদ কার্যকর করা, এভাবে নানান ভাবে কিন্তু একটা কনফিউশন তৈরির জায়গা সেখানেও তৈরি করা হয়েছিল। এবং আমরা তো প্রথম থেকেই বলেছি যে সংবিধানের 4টা মূলনীতি, মুক্তিযুদ্ধের মধ্য থেকে অর্জিত এই যে 4টা মূলনীতি, সেই মূলনীতি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, এইটা আমাদের মুক্তিযুদ্ধের মধ্য থেকে অর্জিত একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জাতির ইতিহাসের উপর দাঁড়িয়ে আছে। ফলে সংবিধানের ডক্টর চক্রবর্তী একটু ইন্টারাপ্ট করি, আমরা যেগুলিকে সংবিধানের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধান বা সংবিধানের মূলনীতি বলি, তার কোনোটা কি আমাকে আসলে কোনো ধরনের, মানে আমি যদি একটা সাধারণ নাগরিক আমাকে প্রোটেক্ট করতে পারছে? মানে কোন সরকার যদি আমাকে গুম করে, খুন করে, আপনার বিরুদ্ধে মামলা দেয়, আপনি প্রতিবাদ করছেন বলে আপনাকে লাঠি পেটা করে, তখন কি সংবিধান আমাকে কোনো রক্ষা কবচ হয়ে দাঁড়ায়? আমাকে কি আজকে যদি 100 মামলা দেওয়া হয়, ওটার কোনো প্রোটেকশন আমি সংবিধান থেকে পাই ওনলি বিকজ এটাতে লেখা আছে? আমি কেন ওইটার প্রতি আর স্পেশাল কোনো ওরকম ভালোবাসা দেখাবো? মানে আমার কি সংবিধান? সেই কারণেই তো আমরা বলেছিলাম যে জনগণ সরাসরি যে প্রশ্ন নিয়ে এত এত পরিমাণে সচেতন নয় বা এত পরিমাণে তাড়িত নয়, সেটার উপরেই তো গণভোটটা হয়েছিল। আবার ধরেন যে এটা আপনি ঠিকই বলেছেন যে সংবিধান কাউকে রক্ষা করতে পারে না, সংবিধানের কারণে কোনো ফ্যাসিবাদ কখনো জন্মায় না। এখানে হিটলারও কিন্তু গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন। আজকে ট্রাম্প যে এই যে দেশে দেশে আক্রমণ করছেন, তিনি কি অনুমোদন নিয়েছেন? এখানে কংগ্রেসের অনুমোদন ছাড়াই তো তিনি আক্রমণ করছেন। কোনো কাগজ দিয়ে, কোনো ডকুমেন্ট দিয়ে ফ্যাসিবাদ প্রিভেন্ট করা যায়, এইটা কখনোই হয় না। সেই জন্য একটা রাজনৈতিকভাবে সচেতন জনগণ প্রয়োজন, যারা প্রত্যেক মুহূর্তে নিজেদের অধিকার রক্ষা করার জন্য যে কোনো ভাবে এক ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত আছেন। আবার দেখেন যে এই যে কাগজের কথা বলা হচ্ছে, সংশোধনের কথা, জাতিসংঘের যে সনদ, সেখানে তো বলা আছে 51 অনুচ্ছেদে যে আপনাকে আক্রমণ না করলে, সশস্ত্র আক্রমণ না করলে আত্মরক্ষার প্রয়োজন ছাড়া আপনি পাল্টা আক্রমণ করতে পারবেন না। সেই চুক্তিটা 3 মাসের মধ্যে তো এখানে রিভিউ করার সুযোগ আছে। সেই রিসিপ্রোকাল ট্যারিফ নিয়ে আপনারা জানেন যে সেই চুক্তিতে কি পরিমাণ অগণতান্ত্রিক ধারা ছিল। সেখানে বলা আছে যে বাংলাদেশ যদি রাশিয়ার সাথে বা চীনের সাথে আলাদা করে কোনো মুক্ত বাণিজ্যের চুক্তি করে, সেখানে তার বিরুদ্ধে কিন্তু সেখানে যুক্তরাষ্ট্র হচ্ছে দণ্ডমূলক শুল্ক আরোপ করতে পারবে। এবং এখানে বলা ছিল যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র যে সমস্ত দেশের উপরে এখানে হচ্ছে গিয়ে বাধা নিষেধ আরোপ করবে, বাংলাদেশেরও সেখানে সেরকম পরিপূরক বাধা নিষেধ আরোপ করতে হবে। মানে এটা শুধুমাত্র বাণিজ্যিক চুক্তি নয়। রাইট, ওই চুক্তি করতে পেরেছেন, সেই পুরস্কার হিসেবে তো ডক্টর খলিলুর রহমানকে এই সরকারও রাখা হয়েছে। এটা তো মারাত্মক ভালো চুক্তি করেছেন উনি। আমরা শুনছি যে এরপরে যত সরকার আসবেন সব সরকারই ডক্টর রহমানকে রাখবেন, এত ভালো ভালো চুক্তি উনি করেছেন, এত মেধাবী উনি। হ্যাঁ,
এত মেধাবী মানুষটিকে নিয়ে যে যে কথা বলার কথা ছিল সংসদে, জি। সেই কথাটি এখনকার সরকারের যারা উপদেষ্টা ছিলেন গত সরকারের, তারা কিন্তু সেই কথা বলছেন না। বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ নিয়ে যদি তাদের এতই মাথা ব্যথা থাকবে, তাহলে গত আমলে যখন লালদিয়া পানগাঁও টার্মিনালের চুক্তি হলো তখন তারা চুপ করেছিলেন কেন? এবং এইবারে যখন 9 ফেব্রুয়ারির যে চুক্তি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, সেটা নিয়ে তো যারা সেই সময় উপদেষ্টা ছিলেন তারা সেই দলের লোকজনই তো এখন সংসদ আছেন, তারা তো কোনো কথা বলছেনই না। এবং বর্তমান সরকারও কিন্তু আমরা দেখছি যে তারাও কিন্তু চুক্তিটার বিষয়ে একেবারে নিশ্চুপ, এবং লালদিয়া পানগাঁও টার্মিনালের চুক্তি নিয়েও কিন্তু তারা নিশ্চুপ। ফলে প্রয়োজনীয় বিষয় নিয়ে কথার চেয়ে এই ধরনের কাগজের সংস্কার নিয়ে একটা বিতর্ক কিন্তু আমরা হতে দেখছি। ডক্টর চক্রবর্তী, চুক্তি, ডিপ স্টেট, এগুলি নিয়ে আমরা একটু অন্য আলোচনা করবো। আমি শুধু এই পর্বে আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি বলতেছিলেন কিন্তু যে একটা কাগজ বা কতগুলি কাগজের সমষ্টি কিন্তু কাউকে ফেসিবাদ হওয়া থেকে রক্ষা করতে পারে না। আপনার কাছে আমার প্রশ্ন, ওই কাগজের প্রতি আমরা এক্সট্রা ভালোবাসা দেখাচ্ছি কিনা? কারণ আমরা দেখছি যেটাকে আপনি বলছেন যে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত মূলনীতি, সেই গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদের একটিও কোনো সরকার মানার ব্যাপারে, মানে এটা মানে তারা হয়তো মুখে বলতে পারে যে তারা মানছে, তারা একদম উল্টা কাজ করে। আপনি দেখেন আওয়ামী লীগ সরকারের কথাই বলেন, এখানে গণতন্ত্র ছিল না, সমাজতন্ত্র কি এটা তারা বুঝতোই না, জানতোই না, কি সামাজিক ন্যায় বিচার টাই বিচার কি কিছু একটা বলছে। কিন্তু জিয়াউর রহমান ব্যাখ্যা করেছেন, হ্যাঁ, জিয়াউর রহমান এটা ব্যাখ্যা করছেন। আওয়ামী লীগ জিয়াউর রহমান সাহেবের ব্যাখ্যা নিয়েই বসেছিল আসলেই মনে হয়। তারপরে কি করছে জানি না। ধর্মনিরপেক্ষতা আপনি খুব ভালো করে জানেন যে ধর্মনিরপেক্ষতা দিয়েও শেখ হাসিনা জান নাই, কিন্তু বরং সম্পূর্ণ উল্টাটা করছেন। জাতীয়তাবাদের তো মানে আমি বুঝি না, শেখ হাসিনা কি বুঝছেন আমি জানি না। তো ওইটা একটা জিনিসও তো আমার একটা প্রোটেকশন দেয় না, ওই জিনিসটার প্রতি আমি আলাদা, ওইটাই রাখতে হবে, ওইটাই করতে হবে, এইটা না করলে হবে না, এইটা আমরা কেন বলতেছি? মানে কারণ এটা আমরা বলছি এই কারণ হচ্ছে যে এই শব্দগুলি আমাদের সংবিধানে এমনি এমনি আকাশ থেকে উড়ে এসে জুড়ে বসে নাই। আমরা 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছিলাম একটা দেশের জন্য। সেই দেশটা কেমন হবে সেইটার যে স্বপ্নটা, সেটার যে আকাঙ্ক্ষাটা, সেইটা কিছু শব্দের মধ্য থেকে মূর্ত হয়েছিল, একটা সংবিধানে সেটা লিপিবদ্ধ হয়েছিল। ফলে কোন শাসক সেইটাকে বাস্তবায়ন করলো কি করলো না, সেটার মধ্য থেকে আমাদের মুক্তিযুদ্ধের যে 9 মাসের এই যে জনযুদ্ধ, 52 সাল থেকে আমাদের যে ধারাবাহিক সংগ্রাম, এরকম একটা গৌরবোজ্জ্বল ইতিহাস যে শব্দগুলির মধ্য থেকে মূর্ত হয়েছে, সেটাকে যদি কোনো শাসক না মেনে থাকে, সেইটা কিন্তু সেটাকে মুছে ফেলার জাস্টিফিকেশন তৈরি করে না। বরং আপনি দেখেন যে এই এগুলিকে না মানা, এগুলির বিরুদ্ধে গিয়ে দেশ চালানো, এত কিছুর পরও কিন্তু তারা মূলনীতিটা পরিবর্তন করার সাহস দেখায় নাই। কিন্তু আজকে কিন্তু সেই সাহসটা দেখানো হচ্ছে। আজকে আমাদের দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে সংসদের প্রথম অধিবেশন, সেই অধিবেশনে যুদ্ধাপরাধী রাজাকারদের নামে শোক প্রস্তাব আনা হয়েছে। কি পিকুলিয়ার একটা বিষয় দেখেন যে আজকে একই শোক প্রস্তাবে মুক্তিযোদ্ধাদের জন্য আমরা শোক প্রকাশ করছি, আবার রাজাকারদের জন্য আমরা শোক প্রকাশ করছি। এই শোকের আসলে চরিত্রটা কি, এটা কিন্তু মানে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। কিন্তু কোন শাসক এই মূলনীতিগুলি বাস্তবায়ন করেছে কি করেনি, সেইটা থেকে এই মূলনীতির যে ঐতিহাসিক, এটা অর্জনের জন্য যে ঐতিহাসিক আত্মত্যাগ, সেই আত্মত্যাগ কিন্তু মিথ্যা হয়ে যায় না। এবং আমরা যেহেতু মুক্তিযুদ্ধের প্রকৃত সেই চেতনা বাস্তবায়নের জন্য রাজনীতি করি, ফলে অবশ্যই আমরা তো এই মূলনীতির পক্ষে থাকবোই। আমরা এই মূলনীতির শতভাগ পক্ষে, মুক্তিযুদ্ধের যে সত্যিকারের চেতনা সেটা বাস্তবায়নের জন্যই তো আমরা রাজনীতি করছি। ফলে আমরা তো এটার বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নেই।